সিরিয়ার মাটিতে ইসরায়েলি দম্ভ চূর্ণ। বেইতজানের পাহাড়ে শিকার করতে এসে নিজেরাই শিকারে পরিণত হল নেতানিয়াহুর বাহিনী। স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের এক ভয়ঙ্কর অ্যাম্বুশে বা অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলি কমান্ডোদের একটি এলিট ইউনিট। একটি সামরিক যান ধ্বংস এবং অন্তত ৬ জন সেনা গুরুতর আহত হওয়ার পর লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তারা। আর এ ঘটনার পরেই গর্জে উঠেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববাসীকে এক চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসন থামাতেই হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে। বেইতজানের তেলবাত আল ওয়ার্থ পাহাড়ে আসলে কি ঘটেছিল? ইসরায়েলি বাহিনী কেন সেখান থেকে পিছু হটতে বাধ্য হল? স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা কিভাবে ইসরায়েলের মতো আধুনিক বাহিনীর বিরুদ্ধে এমন সফল অ্যাম্বুশ পরিচালনা করল? তাদের পেছনে কি কোনো বড় শক্তির হাত ছিল? পিছু হটার পর ইসরায়েল কেন ড্রোন এবং আর্টিলারি দিয়ে বেইতজানের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিল? এটি কি তাদের পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই কড়া বার্তাকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের ইঙ্গিত? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে সিরিয়ার দক্ষিণ পশ্চিমের গোলান মালভূমির কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জনপদ বেইতজানের রক্তক্ষয়ী রণাঙ্গনে। স্থানীয় সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো এক অন্যরকম যুদ্ধের গল্প বলছে, যা ইসরায়েলি মিডিয়া সযত্নে এড়িয়ে যাচ্ছে। ঘটনাটি শুরু হয় ভোরের আলো ফোটার আগে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের একটি বিশেষ কমান্ডো ইউনিট সাজোয়া যান এবং ড্রোনের সহায়তায় বেইতজানের নিকটবর্তী তেলবাত আল ওয়ার্থ পাহাড়ে একটি গোপন অভিযান শুরু করে। তাদের লক্ষ্য ছিল সম্ভবত স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের কোনো নেতাকে গ্রেফতার করা অথবা কোনো অস্ত্রের গুদাম ধ্বংস করা। ইসরায়েলি বাহিনী যখন পাহাড়ের একটি সংকীর্ণ এবং দুর্গম পথ দিয়ে এগোচ্ছিল, ঠিক তখনই তারা স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের পাতা এক নিখুঁত অ্যাম্বুশে পড়ে। পাহাড়ের আড়াল থেকে একযোগে শুরু হয় মেশিন গানের গুলিবর্ষণ এবং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাত। প্রত্যক্ষদর্শীদের মতে যোদ্ধাদের প্রথম আঘাতে ইসরায়েলি কনভয়ের একটি সাজোয়া যান সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। এই আকস্মিক হামলায় ইসরায়েলি কমান্ডোরা হকচকিয়ে যায়। তারা পাল্টা গুলি চালানোর চেষ্টা করলেও যোদ্ধারা উঁচুতে থাকার কারণে সুবিধাজনক অবস্থায় ছিল। রিপোর্ট অনুযায়ী যোদ্ধারা উঁচু অবস্থানে থাকার কারণে সুবিধাজনক অবস্থায় ছিল। রিপোর্ট অনুযায়ী এ সংঘর্ষে অন্তত ৬ জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ইসরায়েলি কমান্ডাররা দ্রুত পিছু হটার বা রিট্রিটের নির্দেশ দেন। স্মোক গ্রেনেড বা ধোঁয়ার বোমা ব্যবহার করে এবং বিমান বাহিনীর কভার ফায়ারের সহায়তায় তারা তাদের আহত সেনাদের এবং ধ্বংসপ্রাপ্ত যানের ধ্বংসাবশেষ নিয়ে সীমান্তের ওপারে পালিয়ে যায়। এই পিছুটান ছিল আইডিএফের জন্য এক চরম অপমানের মুহূর্ত। তেল আবিবের সামরিক সদর দপ্তর বা কিরিয়াতে বসে থাকা জেনারেলরা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের এলিট গোলানি ব্রিগেডের সদস্যরা স্থানীয় কিছু মিলিশিয়া যোদ্ধাদের হাতে এভাবে নাস্তানাবুদ হতে পারে। ইসরায়েলি মিডিয়া এ খবর চেপে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। তারা একে একটি রুটিন পেট্রোল বা সাধারণ টহল হিসেবে চালানোর চেষ্টা করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি হেলিকপ্টারগুলো জরুরি ভিত্তিতে আহতদের উদ্ধার করছে এবং তাদের সীমান্তে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই অ্যাম্বুশটি প্রমাণ করে যে সিরিয়ায় প্রতিরোধ যোদ্ধারা এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত। তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল এবং তাদের রেডিও ফ্রিকোয়েন্সি হ্যাক করে তাদের পরিকল্পনার আঁচ পেয়েছিল। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ইসরায়েলি বাহিনী তাদের বিখ্যাত ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম থাকা সত্ত্বেও এ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। যোদ্ধারা খুব কাছ থেকে এবং একাধিক দিক থেকে একযোগে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ছুড়েছিল, যা ট্রফি সিস্টেমের প্রতিক্রিয়া দেখানোর সময় বা রিয়েকশন টাইমের চেয়েও দ্রুত ছিল। এটা প্রমাণ করে যে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি প্রযুক্তির দুর্বলতাগুলো খুঁজে বের করেছে এবং সেগুলোকে কাজে লাগানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে তেলবাত আল ওয়ার্থ পাহাড়ের ভৌগোলিক অবস্থানকেও তারা চমৎকারভাবে কাজে লাগিয়েছে। তারা পাহাড়ের গুহা এবং প্রাকৃতিক আড়াল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর চোখে ধুলো দিয়ে একেবারে তাদের নাগালের মধ্যে চলে এসেছিল। ইসরায়েলি থার্মাল ক্যামেরা বা নাইট ভিশন গগলসও তাদের শনাক্ত করতে পারেনি। এটি ছিল এক ক্লাসিক এবং নিখুঁত গেরিলা যুদ্ধের উদাহরণ, যা ভিয়েতনামে আমেরিকানদের বা আফগানিস্তানে সোভিয়েতদের পরাজয়ের কথা মনে করিয়ে দেয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমানের কাছে তথ্য ছিল যে বেইতজান এলাকাটি শান্ত, কিন্তু এই অ্যাম্বুশ প্রমাণ করে দিল তাদের গোয়েন্দা তথ্য কতটা ভুল ছিল। তারা মাটির উপরের খবর রাখলেও মাটির নিচের এবং মানুষের মনের খবর রাখতে পারেনি। এই গোয়েন্দা ব্যর্থতা নেতানিয়াহু সরকারের জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন বুঝতে পারছে সিরিয়ার প্রতিটি গ্রাম, প্রতিটি পাহাড় তাদের জন্য এক একটি সম্ভাব্য মৃত্যুফাঁদ। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি এবং সম্ভবত কোনো বিদেশি শক্তির মানে ইরান বা রাশিয়ার গোয়েন্দা সহায়তা। ইসরায়েলি কমান্ডাররা বুঝতে পারছিলেন তারা যদি এখনই কোনো শক্তিশালী জবাব না দেয়
তবে এই পরাজয় তাদের বাহিনীর মনোবলের উপর এক মারাত্মক আঘাত হানবে। সৈন্যরা ভাবতে শুরু করবে যে সিরিয়ার মাটিও লেবাননের মতো তাদের জন্য এক মৃত্যু ফাঁদ। তাই নিজেদের ব্যর্থতা এবং লজ্জা ঢাকার জন্য তারা বেছে নেয় সবচেয়ে সহজ এবং কাপুরুষোচিত পথটি, বেসামরিক জনবসতির উপর হামলা। তারা দেখাতে চাইল তারা এখনও শক্তিশালী এবং তাদের উপর আঘাত করলে তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু এ কৌশল যে আসলে কতটা দুর্বলতাকেই প্রকাশ করছে তা বুঝতে বাকি নেই। এই ঘটনাটি ইসরায়েলি বাহিনীর জন্য এক চরম কৌশলগত এবং মনস্তাত্ত্বিক পরাজয়। তারা ভেবেছিল তাদের প্রযুক্তি এবং প্রশিক্ষণের জোরে তারা সহজেই এই অভিযান শেষ করবে, কিন্তু বেইতজানের মাটি তাদের জন্য নরক হয়ে উঠেছিল। রণক্ষেত্রে সরাসরি যুদ্ধে হেরে গিয়ে ইসরায়েল তাদের চিরাচরিত পথ বেছে নেয়, বেসামরিক নাগরিকদের উপর নিষ্ঠুর প্রতিশোধ। পিছু হটার পরপরই ইসরায়েলি আর্টিলারি ব্যাটারি এবং ড্রোনগুলো বেইতজান শহরের উপর এক ভয়াবহ বোমাবর্ষণ শুরু করে। স্থানীয়রা বলেছেন এটি কোনো সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা ছিল না, এটি ছিল শহরের আবাসিক এলাকাগুলোর উপর নির্বিচার ধ্বংসযজ্ঞ। ড্রোন থেকে ছোড়া মিসাইল এবং কামানের গোলায় শহরের বহু বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এই বর্বরোচিত হামলায় অন্তত ১৩ জন নিরীহ নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইসরায়েল তাদের পরাজয়ের গ্লানি ঢাকতেই এই হত্যালীলা চালিয়েছে। তারা দেখাতে চেয়েছে যে তাদের সেনাদের উপর হামলার মূল্য বেসামরিক নাগরিকদের রক্ত দিয়ে শোধ করতে হবে। বেইতজানের মসজিদগুলোতে এখন চলছে জানাজার নামাজ। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস, কিন্তু এই কান্নার মাঝেও তাদের চোখে রয়েছে এক অদম্য ঘৃণার আগুন। এই ঘটনার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বার্তা নিয়ে এসেছে। তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে এবং সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক নিজেই সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে, কিন্তু এখন তারা সিরিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এরদোয়ান প্রশাসন বুঝতে পারছে যে ইসরায়েল যদি সিরিয়ার দক্ষিণাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে তা তুরস্কের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য ক্ষতিকর হবে। বিশ্লেষকরা মনে করছেন তুরস্ক হয়তো এই সুযোগে রাশিয়া এবং সিরিয়ায় আসাদ পরবর্তী সরকারের সাথে মিলে একটি ইসরায়েল বিরোধী জোট গঠন করতে চাইছে। বেইতজানের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তুরস্কের এই পরোক্ষ সমর্থন প্রমাণ করে যে আঙ্কারা এখন আর শুধু দর্শক নয়, তারা এই খেলার এক সক্রিয় পক্ষ। বেইতজান এখন এক মানবিক বিপর্যয়ের মুখে। ইসরায়েলি হামলার ভয়ে শত শত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। তারা জানে না তারা কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কী। কিন্তু এত কিছুর পরেও তাদের প্রতিরোধ স্পৃহা কমেনি। শহরের যুবকরা যারা এই অ্যাম্বুশে অংশ নিয়েছিল তারা এখন স্থানীয়দের কাছে নায়ক। ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা অভিযানের সময় ৩ জন যুবককে আটক করেছে, কিন্তু স্থানীয়রা বলছে এই ৩ জনকে আটক করে ইসরায়েল তাদের পরাজয় ঢাকতে পারবে না। বেইতজানের প্রতিটি পাথর, প্রতিটি গলি এখন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি দুর্গ। তারা প্রমাণ করে দিয়েছে প্রযুক্তি দিয়ে হয়তো বাড়িঘর ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ইচ্ছাশক্তিকে ধ্বংস করা যায় না। ইসরায়েল হয়তো ড্রোন দিয়ে বাড়িঘর ধ্বংস করতে পারে, কিন্তু তারা বেইতজানের মানুষের প্রতিরোধী স্পৃহাকে ধ্বংস করতে পারেনি। আজকের এই অ্যাম্বুশ প্রমাণ করে দিল সিরিয়ার মাটি ইসরায়েলি আগ্রাসনের জন্য আর নিরাপদ নয়। তুরস্কের হুঁশিয়ারি এবং স্থানীয়দের সাহসিকতা আজ তেল আবিবকে একটি নতুন বার্তা দিল। আগ্রাসনের দিন শেষ হয়ে আসছে। গোলান মালভূমির পাদদেশে আজ যে আগুনের স্ফুলিঙ্গ উড়ছে তা হয়তো খুব শীঘ্রই এক দাবানলে পরিণত হবে, যা ইসরায়েলের দখলদারিত্বের শিকড় পুড়িয়ে ছাই করে দেবে।